আসুন আজকের আলোচনা শুরু করি ঋগ্বেদের কিছু দারুণ ইন্টারেস্টিং গল্প নিয়ে। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো মূলত ঋগ্বেদের বিভিন্ন মণ্ডল, মানে ধরুন বিভিন্ন পর্ব বা বই, সেখান থেকে নেয়া। আজকের লক্ষ্য হলো এই যে প্রাচীন কাহিনীগুলো, সেগুলোর একটু গভীরে ঢোকা, সেগুলোর আসল মানে, ঐতিহাসিক বা প্রতীকী গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করা। ঠিক। আর আমরা দেখব যে এই গল্পগুলো কিন্তু শুধু পৌরাণিক কাহিনী নয়। এগুলোর মধ্যে তৎকালীন সমাজ, মানুষের বিশ্বাস, এমনকি রাজনৈতিক সংঘাত, আবার চিকিৎসার ভাবনা চিন্তা, এইসবেরও কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। আমরা ওই দাসরাজ্য যুদ্ধ থেকে শুরু করে ধরুন বিষাপালা, রেবাহা বা চিত্তিরথের মতো চরিত্রদের নিয়ে যে ঘটনাগুলো আছে সেগুলো একটু বিশ্লেষণ করব। দেখব এর ভেতরে কি আছে। দারুণ, বেশ ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। তাহলে প্রথমেই আসি ওই দাসারাজ্য যুদ্ধের কথায়। এটা তো ঋগ্বেদের সপ্তম মণ্ডলে আছে, মানে সপ্তম বইতাতে। বেশ বিখ্যাত যুদ্ধ, তাই না? একদিকে ছিলেন ভরত গোষ্ঠীর রাজা সুদাস, আর তার পুরোহিত আম, ইয়ে বশিষ্ঠ। কিন্তু উল্টো দিকে কারা ছিল? বিশ্বামিত্র। এই যুদ্ধটা হয়েছিল পুরুষনী নদীর ধারে, এখন যেটাকে আমরা রাভি নদী বলি। মনে করা হয় লড়াইটা হয়েছিল মূলত জল আর উর্বর জমির দখল নিয়ে। আচ্ছা। আর যুদ্ধের শেষ পর্যন্ত রাজা সুদাসী জেতেন। তাতে ভরত গোষ্ঠীর প্রভাব বেশ বেড়ে যায়। এর গুরুত্বটা কিন্তু শুধু যুদ্ধজয় নয়, এটা আমাদের দেখায় যে একসঙ্গে থাকার শক্তি কতটা, ঐক্যের জোর, আবার প্রাকৃতিক সম্পদ কতটা জরুরি ছিল। আর সেই সময় পুরোহিতরা রাজনীতিতে কতটা ভূমিকা নিতেন। এটাকে তো বলাই যায় প্রাচীন ভারতের নথিভুক্ত রাজনৈতিক ইতিহাসের প্রথম বড় ঘটনাগুলোর একটা। ভাবা যায় এত প্রাচীনকালেও এই জোট তৈরি করা বা রিসোর্স কন্ট্রোলের মতো ব্যাপারগুলো কি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এবার একটু অন্যরকম গল্পে যাই। বিষপালার গল্পটা, এটা তো ঋগ্বেদের প্রথম মণ্ডলের ১১৬ নম্বর সূক্তে আছে, শ্লোকের মতো। ইনি একজন মহিলা যোদ্ধা ছিলেন, তাই তো? বিষপালা একজন বীরাঙ্গনা। উনি যুদ্ধে খুব বাজেভাবে আহত হন আর তার একটা পা বাদ দিতে হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। দেবচিকিৎসক অশ্বিনী কুমাররা, যারা তাদের ওই আশ্চর্য নিরাময় ক্ষমতার জন্য পরিচিত, তারা বিষপালার জন্য একটা লোহার তৈরি পা বানিয়ে দেন। লোহার পা? সত্যি? হ্যাঁ, লোহার কৃত্রিম পা, যেটা পরে তিনি আবার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেন। এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। একদিকে যেমন বোঝা যায় যে সেই সময়ও প্রস্থেটিক্স বা কৃত্রিম অঙ্গের একটা ধারণা ছিল, তেমনি বোঝা যায় যে নারীরাও কতটা সক্রিয় ছিলেন, সাহসী ছিলেন, যুদ্ধেও যেতেন। এটা যেন চিকিৎসা, টেকনোলজি আর নারীর ক্ষমতায়ন সবকিছু মিলিয়ে একটা দারুণ প্রতীকী গল্প। লোহার পা! সত্যিই অবিশ্বাস্য। আচ্ছা, এরপর রেবাহা আর চিত্তিরথের গল্পগুলো তো বেশ অবাক করার মতো। দুটোই নাকি অষ্টম মণ্ডলে আছে, আর সেখানেও অশ্বিনী কুমারদের ভূমিকা আছে। রেবাহার কথা আগে বলুন। ঠিক, রেভার গল্পটা। উনি ছিলেন একজন ঋষি বা জ্ঞানী মানুষ। একটা গল্পে আছে ওকে শত্রুরা বেঁধে 10 দিন 9 রাত একটা কুয়োর মধ্যে ফেলে রেখেছিল। অন্য মতে উনি ভয়ঙ্কর জলের স্রোতে ভেসে যাচ্ছিলেন। এই ভয়ানক বিপদ থেকে অশ্বিনী কুমাররা তাকে বাঁচান। এই উদ্ধারটাকে প্রতীকী হিসাবেও দেখা যায়। এটা যেন অন্ধকার, বন্দিদশা বা অজ্ঞতা থেকে মুক্তি, একটা নতুন জীবন বা আধ্যাত্মিক জাগরণ। বিপদে পড়লে যে ঐশ্বরিক সাহায্য আসতে পারে সেটার একটা প্রাচীন উদাহরণ। সংকট থেকে বেরিয়ে আসা আর নতুন চেতনার জন্ম, বেশ গভীর অর্থ। আর চিত্তির রথের ঘটনাটা কি? চিত্তির রথের গল্পটাও ওই একই রকম, অলৌকিক উদ্ধার বা পুনর্জীবন। উনি সম্ভবত কোনো রাজপুত্র বা বীর ছিলেন। গল্পে আছে উনি প্রায় মারা গিয়েছিলেন বা সমাধির মতো অবস্থায় ছিলেন, যখন অশ্বিনী কুমাররা এসে তাকে আবার বাঁচিয়ে তোলেন। এই গল্পগুলো জীবন আর মৃত্যুর যে সূক্ষ্ম রেখা, দৈব কৃপায় আবার জীবন পাওয়া বা কঠিনতম অবস্থা থেকেও ফিরে আসা, এই ধারণাগুলো তুলে ধরে। পরে পুরাণে যে পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের কথা এত পাই, তার বীজ হয়তো এখানেই। হিসেবেও পূজিত হতেন। তাদের আরও কিছু ক্ষমতার কথাও তো শোনা যায়, যেমন ওই অষ্টম মণ্ডলে সোমরস আর ইন্দ্রের গল্প, বা অন্ধ ঘোড়ার সেরে ওঠার কথা। হ্যাঁ, সংক্ষেপে যদি বলি, সোমরস
ওই যে বিশেষ এক ধরনের গাছ বা লতার রস যেটা যজ্ঞে ব্যবহার হতো, সেটা পান করে ইন্দ্রের শক্তি বেড়ে যাওয়ার যে গল্প, সেটাকে আসলে চেতনা বৃদ্ধি বা দৈব শক্তি পাওয়ার প্রতীক হিসেবে দেখা হয়। আর অশ্বিনী কুমাররা যে অন্ধ ঋষিকে দৃষ্টি দিলেন বা পঙ্গুকে চলৎশক্তি দিলেন, এই ঘটনাগুলো তাদের ওই আশ্চর্য নিরাময় ক্ষমতার ওপর জোর দেয়। এগুলো শুধু তাদের চিকিৎসার দক্ষতাই দেখায় না, বরং মানুষের যে শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়ার ইচ্ছে আর দৈব কৃপারোপণ বিশ্বাস, সেটাও প্রকাশ করে। তাহলে বোঝা যাচ্ছে এই ঋগ্বেদের গল্পগুলো শুধু পুরনো দিনের কথা নয়, এগুলো প্রাচীন ভারতের সমাজ, রাজনীতি, বিশ্বাস, নারীর জায়গা, এমনকি প্রযুক্তির ধারণা সবকিছুর একটা জীবন্ত ছবি তুলে ধরে। ঐক্যের দরকার, কঠিন পরিস্থিতিতে মেয়েদের সাহস, চিকিৎসার আদি ভাবনা আর বিপদে পড়লে দৈব সাহায্যের জন্য মানুষের সেই চিরকালের আকুতি, সবই যেন এই গল্পগুলোর মধ্যে ফুটে উঠছে। একদম ঠিক। এই গল্পগুলো আমাদের ভাবায় কিন্তু সেই সময়কার মানুষেরা জীবন, মৃত্যু, বিপদ, উদ্ধার এই সবকে ঠিক কীভাবে দেখত, তাদের ভাবনা চিন্তার জগৎটা কতটা অন্যরকম ছিল। আর এই যে প্রতীকী গল্পগুলো, এগুলোর মধ্যে আজকের দিনের মানুষের জন্য কি কোনো বার্তা লুকিয়ে আছে? বিশেষ করে ওই যে বাধা পেরিয়ে যাওয়া বা ধ্বংসের পরে নতুন করে জেগে ওঠার যে ধারণাটা, সেটা নিয়ে তো ভাবাই যেতে পারে। এটাই হয়তো শ্রোতাদের জন্য আজকের আলোচনা শেষে একটা ভাবার মতো বিষয় হতে পারে।